শেষকৃত্য করা হয় মামার বাড়িতেই। মোমোকো মামির মতোই এক রৌদ্রোজ্জ্বল অক্টোবরের দিন ছিল সেটা। বাবা মাকে ছোটবেলাতেই হারিয়েছে মামি। অল্প কিছু আত্মীয় স্বজন সেখানে আসে, যেমন আমার বাবা মা। তবে তাকে চিনত জিম্বুজোর এমন অনেক মানুষ সেখানে অংশ নেয়, যেমন সাবুসহ বুকশপের আরও অনেক নিয়মিত কাস্টমার, স্যাভরের মালিক আর তাকানো, নাকাসোনো-সান সহ ওই রেস্টুরেন্টের অনেক পরিচিত মুখ। এমনকি যে মাউন্টেন ইনে সে কাজ করত ওখানকার ম্যানেজার সহ অন্যরা, এবং অবশ্যই ওয়াদা আর টোমো। আমি আর মা সব দিক সামলে উঠতে না পারলে ধর্মীয় আচারের কাজে হাত লাগায় টোমো আর ইনের ম্যানেজার। সবাই মোমোকো মামিকে কতটা ভালোবাসত, কতটা প্রিয় ছিল সে সবার, সেটা দেখে খুব ভালো লাগে। জীবনের শেষ দিন পর্যন্ত দীপ্তিময় ফুলের মতো হাসি মুখে থেকে গেছে মোমোকো মামি। তার মতো একটা মানুষকে এমন শোকার্ত বিদায় জানানোর কোনো অর্থ নেই। শোকবিহীন বিদায় জানাতে একমত সবাই। কফিনকে ঘিরে আগের মতোই হাসি মুখে দাঁড়াই আমরা। প্রায় মাতাল সাবু মোমোকো মামিকে দেওয়া তার কথা রাখার জন্য খানিকটা প্রথাগত নানিওয়াসবুশি লোকগাথা পরিবেশন করে। প্রায় 30 মিনিট ধরে সে স্বগতোক্তির মতো করে কথা বলে যায়। শেষে ওর স্ত্রী এসে ওকে সামলায়। সব কিছু এভাবে করার জন্য মামির এক দূরের আত্মীয় এসে আমাদের চোখ রাঙায়, যদিও পুরোটাই ভুল বোঝে সে। সেখানে দুঃখ কষ্ট সবই ছিল। আমরা কেবল সেভাবেই শোক প্রকাশ করতে চেয়েছি যেভাবে মোমোকো মামির ভালো লাগে। আমার ধারণা এই অন্যরকম শেষকৃত্য সবার মনে থাকবে। আমার বিশ্বাস তাতে মামি খুশিই হয়েছে। কফিনে তাকে প্রশান্ত আর আনন্দময় দেখায়। আমরা সেটা নিয়ে আলোচনাও করি। কি চমৎকার দেখাচ্ছে ওকে, আমরা বলি। মনে হচ্ছে যেন আমাদের সাথে সব কিছু উপভোগ করছে। নিশ্চয়ই। তারপরও একটা বিষয় ভাবায় আমাকে, সেটা সাতোরু মামাকে নিয়ে। শেষকৃত্যের পুরোটা সময় বলতে গেলে চুপ থাকে সে। কোনো খাবার বা পানীয় ছুঁয়ে দেখে না, কেবল একটাই কাজ করে, বারবার মাথা নুয়ে প্রতিটি অতিথিকে কৃতজ্ঞতা জানাতে থাকে। এমনকি মোমোকো মামিকে দাহ করার সময় কেবল আকাশের দিকে চেয়ে থাকে। সাবু আর স্যাভরের মালিকও তখন চোখের জল মোছে। তার সেই দৃষ্টি এত দূরবর্তী, মনে হয় যেন পৃথিবীর আকাশ সীমা ছাড়িয়ে মহাশূন্যে কিছু একটা খুঁজে ফেরে। তখন কান্নায় ভেঙে পড়লেই বরং আমরা তাকে আঁকড়ে ধরতাম। সত্যি বলতে আমিও সেটাই আশা করি। আমিও চাই সে আমাদের মাঝে নিজেকে ছড়িয়ে দিক, আমাদের সাথেই শোক ভাগাভাগি করে নিক। তাতে করে হয়তো আমরা তাকে সান্ত্বনা দিয়ে কিছু বলতে পারবো। কিন্তু কারো সামনে নিজের দুর্বলতা এতটুকু প্রকাশ হতে দেয় না মামা। একমাত্র মামাই মামির সাথে তার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। আমি ভাবতেও পারি না কেমন ছিল ওই সময়টা। জানি না ওই সময়ে সে কী ভেবেছে কিংবা কী বলেছে, তবে শেষকৃত্যে তার আচরণ দেখে অন্তত এতটুকু বোঝা যাচ্ছে নিজের আবেগ আড়াল করতে চাইছে, ঠিক যে ভয়টা মোমোকো মামি পেয়েছিল। ভাবছি বুকশপটা কিছুদিনের জন্য বন্ধ রাখবো। শেষকৃত্যের অল্প কয়েকদিন পরেই এই কথা জানিয়ে দেয় মামা। তার জন্য চিন্তা হয় বলে অফিস থেকে বাড়ি ফেরার পথে মরিসাকি বুকশপে থামি। বন্ধ করার সময় হয়নি, তবুও দেখি শাটারগুলো নামানো। ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়িতে ফোন করি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওপাশ থেকে জবাব আসে। শপের কথা জিজ্ঞাসা করলে ভয়ঙ্কর ক্লান্ত গলায় বলে, কিছুদিন বন্ধ থাকবে। কি বলবো ভেবে না পেয়ে বলি, হ্যাঁ নিশ্চয়ই। আমার মনে আগে থেকেই একটা ক্ষীণ সন্দেহ ছিল যে সে শিগগিরই এরকম একটা কিছু বলবে। এরপর জিজ্ঞাসা করি, তোমার কি শরীর খারাপ? না তেমন কিছু না। অপর প্রান্ত থেকে অবসাদ ভরা গলায় জবাব আসে, ঠিক মতো খাওয়া দাওয়া করছো? আমি কি এসে কিছু বানিয়ে দিয়ে যাব? আমি ঠিক আছি, একটু ক্লান্ত সেজন্য। এটুকু বলেই লাইনটা কেটে যায়। গত একটা মাসে মামা এত বেশি শুকিয়ে গেছে যে আমিও মনে করি তার কিছুদিন বিশ্রাম নেওয়া উচিত। শরীরটা ঠিক হলে তারপর না হয় বুকশপ খোলা যাবে। মামা আগেই সেটা ঠিক করে ফেলায় বরং ভালোই হয়েছে। আমি ভাবি এই কিছুদিন বড় জোর 1 সপ্তাহের বেশি হবে না। অথচ আরও বহুদিন অপেক্ষা করলেও মরিসাকি বুকশপের শাটার আর ওঠে না।
কিছুদিন পর শাটারের উপরে একটা হাতে লেখা সাদা কাগজের টুকরো দেখা যায়, সাময়িক বন্ধ। বাতাস আর বৃষ্টির কবলে পড়ে সেই কাগজটা শুধু দুলতে থাকে। কতদিন পর বুকশপ খুলবে বলে ভাবছে সাতুরু। রোজকার আসার মতো এই জায়গাটা হারিয়ে মন খারাপ মনে হয় সাবুর। ওর মনের অবস্থাটা বুঝতে পারছি, তারপরও চাই বুকশপটা খুলুক। খুব বেশি করতে না পারলেও রেগুলার কাস্টমার হিসেবে ওকে একটু ভরসা তো জোগাতে পারি। যদি নাই আসে তাহলে ওর মন ভালো করার উপায় কি? ফোন করে সাবু। মামার সাথে দেখা হলে সেগুলো তাকে বলতে বলে। তার কথা ঠিক, আরও অনেকেই সব খোলার অপেক্ষায় রয়েছে। মামার তো সেটা জানার কথা। শপের শাটার এখনও বন্ধ, সেটাও প্রায় 1 মাস হতে চলেছে। এই এতটা সময় কি করেছে? মূলত নিজেকে গৃহবন্দী করে ফেলেছে মামা। মোমোকো মামি মারা যাওয়ার আগে যে কোনো মূল্যে বুকশপ চালিয়ে যাওয়ার কথা বলতো। হয়তো নিজের উপর খুব বেশি ধকল যাওয়ায় হতোদ্যম হয়ে পড়েছে। কুনিতাচির বাড়িতে তাকে দেখতে চাই। ফোনে যদিও সবসময় বলে ঠিক মতো খাওয়া দাওয়া করছে, তবে গলায় জোর নেই। তাই যাওয়ার পথে কিছু জিনিসপত্র কেনার জন্য স্টেশনের কাছের বড় সুপারমার্কেটটাতে থামি। কতবার যেখানে মামির সাথে এসেছি। এই জায়গাটা তার খুব পছন্দের ছিল, কারণ এখানে ছাড় দেওয়া হলে সেটা সব জায়গার চেয়ে কম দামে পাওয়া যায়। তাকে নিজের ছোটোখাটো লিকলিকে শরীরটাকে শপিং কার্টে তুলে দিয়ে ঢালু করিডোর ধরে পিছলে নেমে যেতে দেখে ভীষণ হাসি পেত। তার মৃত্যুর পরে এইসব ছোটোখাটো স্মৃতি বারবার ফিরে আসে। বুকের ভেতরটা তখন একেবারে খা খা করে। এটাই কাছের মানুষকে হারানোর বেদনা। কত বিচিত্র সময় আর জায়গায় যেই অনুভূতিগুলো হয়। কেনাকাটা শেষে 2 হাতে শপিং ব্যাগ নিয়ে ওখানকার গলি পথ ধরে মামার বাড়ির দিকে হাঁটতে থাকি। আকাশে কতগুলো ঘাস ফড়িং উঠছে, শেষ বিকেলের আলোয় ওগুলোকে রক্তিম দেখায়। একটা এসে আমার ঘাড়ে বসতে গিয়েও আবার উড়ে পালায়। হাঁটতে হাঁটতেও মনে হয় যেন চোখে জল চলে আসে। মামার বাড়ি অবধি পৌঁছানোর জন্য দ্রুত পায়ে হাঁটতে থাকি। যদিও আগেই বলা ছিল সন্ধ্যায় আসবো, তবু বারবার বেল বাজালেও কোনো সাড়া পাওয়া যায় না। দরজাটা আসলে খোলাই ছিল। নিজেই ভেতরে ঢুকে সিঁড়ির কাছ থেকে ডাক দিলে অবশেষে মামার শোবার ঘর থেকে ক্ষীণ কণ্ঠের জবাব আসে, এসো। উপরে ওঠার আগে লিভিং রুমে মোমোকো মামির স্মরণে বৌদ্ধদের পুজোর বেদিটার সামনে 2 হাত জড়ো করে প্রার্থনা করি। বেদিতে রাখা ছবিটা মাস 6 আগে এক কাস্টমার তুলে দেয়। সে আবার শখের ফটোগ্রাফার। মরিসাকি বুকশপে তোলা এই হাসি মাখা ছবিটা দারুণ। সেটা দেখে আবারও মনটা খারাপ হয়ে ওঠে। সিঁড়ি বেয়ে উপরে উঠে মামার দরজায় টোকা দিতেই সেটা খুলে যায়। সূর্য প্রায় ডুবতে বসেছে। মামা এখনও ঘুমানোর পোশাকেই বিছানায় শুয়ে আছে। উস্কো খুস্কো চুল আর খোঁচা খোঁচা দাড়ি গোঁফ দেখে তাকে কোনো কার্টুনের চরিত্র মনে হয়। তার এই করুণ দশা দেখে প্রায় চিৎকার করে উঠি, মামা! ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে স্বাগত জানায়, এই। এভাবেই কি দিন পার করছে? ঘরের চারপাশে পটেটো চিপসের ব্যাগ আর কনভিনিয়েন্স সেন্টারের বেন্তো কন্টেইনার ছড়ানো ছিটানো। কি করছো তুমি? ঘুমাচ্ছি। গায়ে মোড়ানো চাদরের ভেতর থেকে 2 হাত বের করে শান্তির চিহ্ন দেখায়। এটা কোনো শান্তি হতে পারে না। চাদরটা টান দিয়ে সরিয়ে ফেলতেই মামা কেমন যেন কুকড়ে যায়। নামিয়ে রাখা পর্দাগুলো জোর করে খুলে দেই। থাম, গায়ে আলো লাগলে আমি ছাই হয়ে যাব। চুপ করো। নিজের গলার স্বর শুনেই বুঝতে পারি যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবো। তবুও বুকের ওপর থেকে পাথর নেমে যায় যেন মামা এখনো সুস্থ আছে, একেবারে ঠিকঠাক। এমন না যে মনে করেছিলাম মোমোকো মামির সাথে সেও কবরে চলে যাবে, তবে যেভাবে বেঁচে আছে তাতে সেটা অসম্ভব কিছু না। সেজন্যই তাকে দেখে মনটা ভরে যায়, তা সে যতই দলা পাকানো অবস্থায় থাকুক না কেন। সরি তাকাকো। আচ্ছা ঠিক আছে, ডিনার বানাচ্ছি, একসাথে খাবো। নিশ্চয়ই গত কয়েকদিনে কিছুই খাওনি। এই থ্যাঙ্কস। অনুগতর মতো করে মাথা নোয়ায়। কিচেনে গিয়ে তার পছন্দের কারি বানাই। যথারীতি মাইল্ড ফার্মোড কারি ব্র্যান্ড। কিচেন এত ঝকঝকে পরিষ্কার যে দেখেই বোঝা যায় গত কয়েকদিন এটা ব্যবহার হয়নি। ডিমের স্যুপ সাথে কারি আর সালাদ ভর্তি প্লেট লিভিং রুমে রেখে মামাকে ডাক দিই। খাওয়ার আগে শেভিং আর হাত মুখ ধোয়ার জন্য বলি। বাধ্য ছেলের মতো বাথরুমে চলে যায়। গায়ের সোয়েটস্যুটটা ময়লা দেখাচ্ছে।
সোজা উপরতলায় গিয়ে ঠিক একই রং আর ডিজাইনের আর একটা সোয়েটস্যুট পরে নেমে আসে। লিভিং রুমে এসে মামাকে দেখে ভয় চিৎকারও করে উঠি। গোটা মুখ রক্তে মাখামাখি হয়ে আছে। কি হলো? মামা অবাক হয়। আমার দিকে এগিয়ে আসলে আবারও তীক্ষ্ণ চিৎকার করে উঠি, রক্ত রক্ত! ওহ, অনেকদিন শেভ করিনি তো, মনে হয় একটু কেটে ফেলেছি, বোকা বোকা গলায় বলে। টিস্যু পেপার দিয়ে মুখ মুছতে গিয়ে এত রক্ত দেখে নিজেও হতবাক হয়ে পড়ে। আরে, এ কি অবস্থা? এখানে দাঁড়িয়ে থেকো না, আয়নায় দেখো। এমন ভয়ঙ্কর দৃশ্য কেন দেখব? জানে তাকে কতটা ভয়ঙ্কর দেখাচ্ছে, তবু এই রকম সময়েই এমন একটা ভাব করে যেন কিছুই হয়নি। তাই আমিও চুপচাপ দেখে যাই। পরে দুজনে মিলে টেবিলে বসি। তার চোখগুলো এখনও ঘুম ঘুম দেখাচ্ছে। যান্ত্রিক ভঙ্গিতে চামচে তুলে কারি মুখে ঠেলে দিতে দিতে চেহারার অভিব্যক্তির কোনো পরিবর্তন হয় না। মনে হয় না যে আমরা একসাথে বসে খাচ্ছি। তারপরও সেটা তার না খেয়ে থাকার চেয়ে বহুগুণে ভালো। সাবু সহ বাকি সবাই তোমার জন্য চিন্তা করে। ওরা চায় সবটা আবার খোলো। অপছন্দের হলেও সেই কম মশলার কারি খেতে খেতে সাবুর বার্তাটা পৌঁছে দেয়। ওহ, তাই নাকি? শুনে খারাপ লাগলো। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ওহ, একদিন দুজনে একসাথে গেলে কেমন হয়? আমিও একটু হাত লাগাবো কাজে। পরে ভেবে দেখি। কেমন যেন অনুভূতিহীন তার প্রতিটা কথা, শুধু কতগুলো শব্দ উচ্চারণ করে যায়। তারপর হঠাৎই সরি, পেট ভরে গেছে বলেই চামচটা রেখে দেয়। অর্ধেকটাও খায়নি তখন পর্যন্ত। এখনও শরীরটা যথেষ্ট দুর্বল। তাকে এভাবে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। মোমোকো মামিকে কথা দিয়েছি, আবার বাঁচিয়ে তুলতেই হবে। আপাতত শুধু খাবার বানানো, লন্ড্রি আর ওখানে থেকে তার সাথে কথাবার্তা বলা যেতে পারে। তবে বুক সব খুললে আর একটু বেশি কাজে লাগতে পারি। ব্যাপারটা নিয়ে চিন্তা হয়, তাই খুব সাবধানে সে কথা তুলি। মামা? বুক সব নিশ্চয়ই একেবারে বন্ধ করে দেওয়ার কথা ভাবছো না, তাই না? কিছুদিন অবশ্যই বন্ধ রাখা দরকার, সেজন্যই তো আপাতত বন্ধ, নাকি? আমার কথায় ভীষণ অবাক হয়ে তাকায় মামা। তার চোখে সেই বিষাদ ফিরে আসে। আবারও নিচের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আমি জানি না মামা, আমি আসলেই জানি না। সবটা আর চালাতে চাই না তেমন নয়। কাস্টমার অপেক্ষা করে আছে সেটা খুব ভালো করে জানি, তবে কাজটা খুবই কঠিন। মোমোকো আর আমি সবটা একসাথে শুরু করি। এমনকি মোমোকো ছেড়ে চলে গেলেও সব চালিয়ে যাই, কারণ জানতাম অনেক দূরে থাকলেও সে আছে। মনের গভীরে একটা আশা পুষে রাখি, যত ক্লান্ত কিংবা অসুস্থ হোক না কেন, একদিন সে ফিরে আসবে। কথা বলতে বলতে মামার চেহারা আবারও শক্ত হয়ে আসে। একটা সময় যন্ত্রণায় কুঁচকে ওঠে। এই মুহূর্তে ওই জায়গাটাতে যাওয়া খুবই কঠিন আমার জন্য। এত স্মৃতি ওখানে সব কিছু মনে করিয়ে দেয়। সে আর নেই। আমি চাই না সময়গুলো পার হয়ে যাক, কারণ সময় পেরিয়ে গেলে মোমোকো আমার থেকে আরও দূরে চলে যাবে। দূরে দেয়াল ঘড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মামা। এই ঘড়িটা আমার নানার আমল থেকে চলছে, টিকটিক করে এখনো সময় দিয়ে যাচ্ছে। মামাকে দেখে মনে হয় সে হয়তো ঘড়ির কাঁটাগুলোকে থামিয়ে দেওয়ার কথা ভাবছে। তোমার মনের অবস্থাটা বুঝি, মানে খুব বেশি না হলেও হয়তো কিছুটা বুঝি, কারণ আমিও তো মোমোকো মামিকে ভালোবাসি। তবুও একটা ভুল করছো। কী ভুল সেটা ভালো করেই জানো, তাই না? তুমি এখনও বেঁচে আছো, সময় কখনো থেমে থাকে না। তাই সময়ের সাথে সাথে আমাদের এগিয়ে যেতে হবে, সেটা যত কঠিনই হোক না কেন। আমার গলার কাছে একটা কিছু দলা পাকিয়ে আসে, তারপরও জোর করে বলতেই থাকি। এমনকি সেটা মৃত মানুষকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার মতো মনে হলেও। তাকাকো। কথাগুলো বলে সরাসরি চোখের দিকে তাকানোর চেষ্টা করি। সে দৃষ্টি ফিরিয়ে নেয়। তারপরও বলতে থাকি, বুঝতে পারছো না মামা, আমাকে তো কত কিছু শিখিয়েছো, কত কিছু বলেছো। সব হয়তো আমার পরিষ্কার মনেও নেই, তাই তোমাকে খোলাসা করে বোঝাতে পারছি না। এই কথাগুলোই তো একটা সময় আমাকে বলেছিলে, তাই না? মুখোমুখি বসে মনের কথাগুলো খুলে বলাটা কতটা জরুরি, তাই না? এই পুরোটা সময়
চোখ নামিয়ে রাখে সে, তাই আদৌ শুনছে কি না বলা মুশকিল। সবশেষে বিড়বিড় করে কয়েকটা শব্দ শুধু বলে, মনে হয় যেন সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। ঠিকই বলেছিস, আমি বুঝি না, তাতে কোনো সমস্যা নেই। এরপরও মরিসাকি বুকশপ বন্ধ থাকে। মাঝে মাঝে সবটা পরিষ্কার করার কথা ভাবি। পুরনো বই এভাবে বদ্ধ ঘরে বাতাস চলাচল ছাড়া রেখে দিলে চিতে পড়ে যাবে, সেগুলো আর বিক্রি করা যাবে না। মামার ইচ্ছে অনুযায়ী আবারও খোলার উপযোগী করে রাখতে চাই সবটাকে। জানি মোমোকো মামিও হয়তো সেটাই চায়। যখন এখানে থাকতাম তখন থেকেই একটা চাবি আমার কাছে আছে। অফিস থেকে বাড়ি ফেরার পথে সেই চাবি দিয়ে পেছনের দরজা খুলে বুকশপে ঢুকি। প্রায় মাসখানেক বন্ধ থাকার কারণে ভেতরে ভারী বাতাস আটকে রয়েছে। পুরোটা স্যাঁতস্যাঁতে চিতের গন্ধ ভরা। অন্ধকারে হাতড়ে সুইচটা খুঁজে বের করি। সুইচ চাপতেই ফ্লোরেসেন্ট বাতিটা যেন জীবন ফিরে পায়। হঠাৎ করেই ভেতরটা আলোয় ভরে ওঠে। নাকে ধুলো গিয়ে হাঁচি দিলে সেই শব্দে ভরে ওঠে গোটা ঘর। প্রথমেই সবগুলো জানালা খুলে বাতাস চলাচলের রাস্তা করে দেই। এরপর একটা ঝাড়ু দিয়ে মেঝেটা পরিষ্কার করি। এক টুকরো কাপড় নিয়ে বুক সেলফগুলো আর মেঝেটা মুছে দিই। উজ্জ্বল সাদা আলোয় ঘরটা ভয়ঙ্কর শূন্য মনে হয়, যেন মাটির গভীরে কোনো গুদাম ঘর। এভাবে ওখানে কিছুক্ষণ থাকলে আবারও গভীর বেদনা আমাকে ঘিরে ধরে। এমনকি এতদিন ধরে মালিকের অনাদরে পড়ে থাকা ডোনাট পিলো রয়টাকেও যেন নিঃসঙ্গ মনে হয়। মামার এত প্রিয় এই জায়গাটা, কত মানুষের পছন্দের এই জায়গাটাকে এভাবে অপ্রয়োজনীয় হয়ে উঠতে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। উপরতলায় গিয়ে জানালার পাশে রাখা মামির টবগুলোতে পানি দেই। এতদিন পানি না পেয়ে একদম নেতিয়ে পড়েছিল। মনে হয় যেন ভয়ে জড়সড় হয়ে রয়েছে। মোমোকো মামির পানি দেওয়ার ক্যান দিয়ে সবগুলোকে ভালো করে ভিজে দিতে দিতে ক্ষমা চাই ওদের কাছে। সব থেকে বের হতে হতে 9টা বেজে যায়। রাতের বাতাস এত শুকনো আর ঠান্ডা যে রীতিমতো গায়ে কাটার মতো বিঁধে একেবারে কুঁকড়ে উঠি। অন্ধকারে নিজের নিঃশ্বাসের সাদা বাতাস দেখেও চমকে উঠি। সারা পৃথিবী যেন শীতকে আমন্ত্রণ জানাচ্ছে। এক ঋতু গিয়ে আরেক ঋতুর জায়গা করে দেয়, কিন্তু একটা মানুষের শূন্যতা কখনো পূরণ হয় না। কথাটা সত্যি হলেও কতটা যে নির্মম তা কেবল অনুভব করা যায়। বুকশপের দিকে পিছন ফিরে ফিসফিস করে বলি, চিন্তা করো না, আবার আসবো। তারপর হেঁটে চলে যাই। একদম ঠিক কাজটাই তুমি করেছো তাকাকো, ফোনে আমাকে আশ্বস্ত করে ওয়াদা। কিছুদিন ধরে খুবই মন খারাপ, যদিও জানি সেটা ভুল, তবু ওয়াদার উপর নির্ভরশীল হয়ে পড়ি। কোনো কিছু বলেই তাকে বোঝাতে পারি না আমি হেরে যাচ্ছি। মোমোকো মামির ইচ্ছে অনুযায়ী মামাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আর কী বা করতে পারি? অনেক কিছুই তুমি করতে পারো। জীবনের সবচেয়ে পরম আপন মানুষটাকে হারিয়েছে মামা। হয়তো এভাবে বলা উচিত না, কিন্তু তার জায়গায় আমি থাকলে যদি জানতাম মোমোকোকে আর কখনো দেখতে পাবো না, তাহলে আমিও হয়তো সব কিছু ছেড়ে ছুড়ে দিতাম। আমার মাথায় ঠিক উল্টো ভাবনাটা আসে। শুধু এক মুহূর্তের জন্য সেটা ভেবে মাথার ভেতরে সব কিছু অন্ধকার হয়ে যায়। ওর কথাই ঠিক, মোমোকো মামির মৃত্যুতে আমিও কষ্ট পেয়েছি, তবে সেটা কোনোভাবেই মামার কষ্টের সাথে তুলনা করা যায় না। সেদিন মামার বাড়িতে তাকে যে বলেছি কিছুটা হলেও তার কষ্ট বুঝতে পারি, সেজন্য ভীষণ অনুশোচনা হয়। মামার কাছে মামি তাই, যেটা সাকুনোসুকের ওদার কাছে কাজুয়ে। মরিসাকি বুকশপ তো মামার কাছে মোমোকোর সাথে কাটানো প্রতিটা সময়ের স্মৃতিচিহ্নও বটে, ওয়াদা বলে। এই বুকশপে এত এত স্মৃতি, তার কাছে এই কথা শুনে মামার পুরনো চেহারাটা মনে পড়ে। 20 বছরের আনন্দ আর বেদনার স্মৃতি জমা আছে এখানকার পরতে পরতে। হয়তো এখন তার কাছে সেই সব স্মৃতি দুঃসহ মনে হয়, বলে ওয়াদা। তবে একটা সময় আসবে যখন এই সব স্মৃতির কারণেই এই জায়গাটা আবারও তার কাছে অনেক দামি হয়ে উঠবে। সেই সময়টা না আসা পর্যন্ত হয়তো তোমাকে তার উপর ভরসা রাখতে হবে, তার ফিরে আসার জন্য অপেক্ষা করে থাকতে হবে। সেটা আমি নিশ্চয়ই পারবো। এরপর থেকে কয়েকদিন পর পরেই বুকশপে যাই।
ঘুমোট বাতাসটা বের করে ঝাড়া মোছা করি, আর কোনো বইয়ে চিতে পড়লো কি না খেয়াল করি। শুধু এটুকু করেই সবটাকে যে কোনো সময় নতুন করে ফিরে আসার উপযোগী করে রাখা যায়। এর মধ্যে একদিন টোমোও আমার সাথে যায়। সত্যি কথা বলতে মাঝে মাঝে রাতে একা শপে যেতে ভীষণ অস্বস্তি হয়। কেবলই সব কিছু চোখের সামনে ভেসে ওঠে, তাই ওকে সাথে পেয়ে বেশ ভালোই হয়। দুজনে মিলে কাজ করে আধা ঘন্টাতেই ধোয়া মোছা শেষ করে ফেলি। টোমো এত উৎসাহ পায় যে সে দোতলার বইগুলোকেও গুছিয়ে রাখতে চায়। আমি মানা করি, কারণ তাতে এত সময় লাগবে যে আমরা শেষ ট্রেনটা ধরতে পারবো না। এখানে আসার জন্য আর মোমোকো মামির শেষকৃত্যে সাহায্য করার জন্য টোমোর কাছে আমি ঋণী, ভীষণ কৃতজ্ঞ। আমার মনে হয় সেটা ওকে জানানোর এটাই সবচেয়ে ভালো সময়। যথারীতি বিনয়ী ভঙ্গিতে বলে, না না প্লিজ এভাবে বলবে না, আমার জন্য অনেক কষ্ট করেছো। তারপরেও জোর করে কথাগুলো বলি। ভাবছি এবছরের শেষে বাড়ি গেলে আমার বোনের সেই বন্ধুর সাথে দেখা করব। আচমকা কথাগুলো বলে টোমো। কি সত্যি? হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইব। আমি এড়িয়ে চললেও সে সবসময় আমাকে নিয়ে ভেবেছে। বাড়িয়ে বলছি মনে হলেও সব কিছু ঠিকঠাক করে ফেলা দরকার। মনে হচ্ছে একবার এমন কিছু করে ফেলতে পারলে আমার পক্ষে সামনে এগিয়ে যাওয়া সহজ হবে। হ্যাঁ, আমারও মনে হয় সেটা বেশ ভালো হবে। টোমো এতটা এগিয়ে আসায় বেশ ভালো লাগে, মনে প্রাণে ওকে সমর্থন যোগাই। এই জন্য তোমাকে আর তাকানোকে ধন্যবাদ জানানো দরকার। না না, বিব্রত হয়ে বলি, তেমন কিছুই করিনি। টোমো খিলখিল করে হাসে। এখন এই কথা বলছো, আমরা দুজন আসলে একই রকম। আমিও ধন্যবাদ জানাতে আসিনি, তুমিও না, আমরা এই রকমই। ডিসেম্বরের শুরু থেকেই সব কিছু কেমন বদলে যেতে থাকে। আশেপাশে সব জায়গায় ক্রিসমাসের বাতি জ্বলে উঠতে শুরু করে। এরই মাঝে এক সন্ধ্যায় রুটিন মাফিক খাওয়া বদল আর ঝাড়া মোছা করতে বুকশপে যাই। একটু পরেই কাজ প্রায় শেষ হয়ে আসে। মনে মনে ভাবি বাড়ি ফেরার সময় হয়েছে, তবু কেন জানি বের হতে ইচ্ছা করে না। কোনো এক অজানা কারণে বের হতে ভীষণ কষ্ট হয়। ভাবি আর কিছুক্ষণ থেকে যাই। কোনো কারণ ছাড়াই কাউন্টারে আমার চেয়ারটাতে বসে ভাবলেশীনভাবে তাকিয়ে থাকি। যদিও হিটারটা চালু করা, অল্প সময় আগে জানালাগুলো বন্ধ করা হয়েছে বলে ভেতরেও বাইরের মতোই ঠান্ডা তখনও। দুই হাতের তালু ঘষে ভাবছি গা গরম হতে আর কত সময় লাগবে। দেয়াল ঘড়িতে দেখি প্রায় 10টা বেজে গেছে। মনে মনে ভাবছি এখনই বেরিয়ে পড়া দরকার, কিন্তু শরীর তাতে সায় দেয় না। জানালার বাইরে একদল ছেলে মেয়ে হইচই করতে করতে চলে যায়। সম্ভবত কোনো ইয়ার এন্ড পার্টি থেকে ফিরেছে। হঠাৎ করেই কাউন্টারের নিচের ইউটিলিটি ক্যাবিনেটের একেবারে ভেতরের দিকে গুজে রাখা অ্যাকাউন্ট বুকটার দিকে চোখ যায়। যদিও এটাকে আমরা হিসাবের খাতা বলি, কিন্তু এতে তেমন বিশেষ কিছু লেখা হয় না। বিক্রি হওয়া বইয়ের নাম আর দামগুলো টুকে রাখা হয় শুধু। চামড়া দিয়ে বাঁধানো যে অ্যাকাউন্ট বুকটা মামা ব্যবহার করে, সেটা দেখতে যেমন মোটা তেমন পুরনো। এটা সেই তুলনায় বেশ পাতলা আর অনেকটা নতুন। কি আছে এতে? এমন ভাবনা থেকেই খাতাটা টেনে বের করি। মনে হয় যেন কেউ একটা পেছনের দিকে ওটা আড়াল করে রেখেছে। খাতাটা খুলেই অস্ফুট আর্তনাদ করে উঠি। উফ! প্রতিটি পৃষ্ঠায় ঘন অক্ষরে কিছু লেখা। এগুলো মোমোকো মামির লেখা, কোন ডায়েরি না, অনেকটা সাধারণ নোটের মতো করে তারিখ, ওই দিনের আবহাওয়া আর বুকশপের ছোটোখাটো ঘটনা লেখা। মামি ফিরে এসে বুকশপের উপরতলায় থাকা শুরু করার অল্প কিছুদিন পরের তারিখ থেকে শুরু। আজ আবার বই বিক্রি করে সাতুরো, মন মেজাজ ভালো। ওগাই মরির যে বইটা কুরাদাসান খুঁজছে সেটা আলাদা করে রাখি। বুক কার্ডগুলো গোছাতে হবে। বৃষ্টির জন্য দুপুরের পর বেচা বিক্রি নেই, মন খারাপ। তাকাকোর শরীরটা ভালো নেই, আজ চিন্তা হচ্ছে। প্রথম কয়েক পাতা পড়ে হঠাৎ করেই খাতাটা বন্ধ করে দেই। মোমোকো মামির কিছু ভাবনা এখনও এখানে বন্দি। আমাদের সাথে কাটানো তার কিছু সময় স্মৃতি লেখা এর পাতায় পাতায়। হয়তো এটা কোনো বিখ্যাত লেখকের পরের প্রজন্মের জন্য রেখে যাওয়া মাস্টারপিস কিংবা খসড়া নয়, তবে মামা আর আমার কাছে এক অমূল্য সম্পদ। এটা এক্ষুনি মামার পড়া উচিত। সেই ভাবনা থেকে লাফ দিয়ে চেয়ার থেকে নামি, আর ঠিক সেই সময় পেছনের দরজাটা সশব্দে খুলে যায়।
ভয় পেয়ে এক ধাপ পিছিয়ে যাই আমি। অবাক বিস্ময় ওদিকে তাকিয়ে দেখি দরজায় দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মামা। প্রথমে তার চেহারায় একটা বিস্ময় দেখা গেলেও দ্রুতই সেটা হতাশায় রূপ নেয়। ওহ তাকাকো তুই, ক্ষীণ হাসি দিয়ে বিড়বিড় করে, এদিকটাতে একটু হাঁটাহাঁটি করছিলাম। বুকশপের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি বাতিগুলো জ্বালানো। বাকিটুকু আর জিজ্ঞাসা করতে হয় না, তার মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারি। কোনো যৌক্তিক কারণ না থাকলেও মামার মনে হয়েছে ভেতরে হয়তো মোমোকো মামি আছে। এদিকে এমন আচমকা মামাকে এখানে দেখে বিস্ময়ে হতবাক হয়ে পড়ি। মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। তাকাকো। মামাও অবাক বিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ঠিক ওই মুহূর্তে ওখানে যে অদ্ভুত একটা কিছু ঘটেছে সেই ভাবনা থেকে কিছুতেই বের হতে পারি না। ব্যাখ্যাতীত এমন একটা কিছু, মনে হয় যেন অলৌকিক কোনো শক্তি কাজ করছে ওখানে। সময়ের সংযোগটা একেবারেই অবিশ্বাস্য। প্রথমে মামির নোট খাতা দেখতে পাওয়া, যেই মুহূর্তে এটা মামাকে দেখানোর কথা ভাবে ঠিক তখনই মামার ওখানে এসে হাজির হওয়া। মানে তখন শঙ্কাগ্রস্ত আমি মামার সামনে দাঁড়িয়ে খাতাটা বাড়িয়ে দিয়ে বলি, এই খাতাটায় মামি লিখত মোমোকো। কিছুটা সময় ভাবলেশীন মুখে আমার হাতের খাতাটার দিকে তাকিয়ে থেকে ওটা নেওয়ার জন্য ধীরে ধীরে হাত বাড়ায়। আমার একটু বসা দরকার। রয়ের উপর বসে ধীরে ধীরে খাতার একটা করে পাতা উল্টাতে থাকে মামা। গভীর মনোযোগে হাতে লেখা প্রতিটা লাইন পড়তে পড়তে হঠাৎ আনমনে হেসে ওঠে। কখন থেকে এসব লেখা শুরু করে সে? আমি জানি বুঝি। অবশেষে হিটারটা কাজ করতে শুরু করে, তাতে ঘরটা একটু গরম হয়। মামা একটা করে পাতা উল্টায় আর মূর্তির মতো স্থির হয়ে থাকে। আমি শুধু পৃষ্ঠা বদলের শব্দ শুনি। হঠাৎ মনে হয় চা বানালে কেমন হয়। সেজন্য টিপট আর কাপ আনতে উপরে যেতেই হঠাৎ মামার চিৎকার শুনি, আহ! কি হলো? পেছন থেকে উকি দিয়ে আমিও চিৎকার করে উঠি। খাতার একেবারে শেষ পাতায় একটা লম্বা লেখা, শুরু হয়েছে 17 দিয়ে। তারিখও দেয়া আছে, খুব অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার ঠিক 2 দিন আগে লেখা। এইটা আমি বলি। খাতা থেকে চোখ না তুলেই মাথা দোলায় মামা, ওর হাত অল্প কাঁপে। উফ, আমি বরং একটু বাইরে থেকে আসি। না সমস্যা নেই, এখানেই থাক। ঠিক আছে বলে চুপ করে দাঁড়িয়ে থাকি। পড়া শেষ করে দীর্ঘ সময় ধরে ছাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে মামা। তারপর উঠে সোজা হয়ে দাঁড়িয়ে পুরোটা আবারও পড়ে। ততক্ষণ শপের ভেতরে এদিক ওদিক অস্থিরভাবে পায়চারি করি। হঠাৎই মামা নীরবে হাত বাড়িয়ে খাতাটা আমার দিকে এগিয়ে দিলে হতবাক হয়ে যাই। ঠিক আছে, আমি পড়তে চাই না বলি আমি। অসুবিধে নেই, আমি চাই তুই পড়। খাতাটা হাতে ধরে সরাসরি আমার দিকে তাকায় সে, যেন তাড়াতাড়ি ওটা নিতে তাগিদ দেয়। এক মুহূর্ত ইতস্তত করে অবশেষে খাতাটা হাতে নিই। 17। জানি না এটা খুঁজে পেতে তোমার কতদিন লাগবে। যদি এরই মাঝে শোক কাটিয়ে উঠে থাকো তাহলে আর পড়ার দরকার নেই। নির্দ্বিধায় নাক মুছে ট্র্যাশে ফেলে দিতে পারো। প্রথমে মনে হলো একটা ইচ্ছেপত্র লিখব, পরে ভেবে দেখলাম তাহলে সেটা তুমি প্রথমেই পড়ে ফেলবে, সেসবের কোনো মানে হয় না, তাই এভাবে লেখা। অতএব ইচ্ছেপত্রের বিকল্প হিসেবে এটা পড়তে পারো। সবই কপাল, আমি কখনোই তোমার আগে চলে যেতে চাইনি, কিন্তু হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল, সেজন্য আমাকে ক্ষমা করে দিও। তোমার মতো একটা শিশুসুলভ মানুষকে ফেলে রেখে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। তুমি তো আমাকে প্রপোজ করতে গিয়েও কেঁদে ফেলো। মনে আছে তুমি বলেছিলে তুমি হয়তো আমাকে ছাড়া ভালো থাকবে, কিন্তু তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন। আমি তখন হেসে বলি, এই লোকটা একেবারে যাচ্ছে তাই। কিন্তু সত্যিকারের সুখী ছিলাম আমি। এমন হর্ষ বিষাদে ভরা কোনো কিছু এই পৃথিবীতে আর হতে পারে কি না আমার জানা নেই। শেষ পর্যন্ত তোমাকে ছাড়া আমিও অর্থহীন। আর তারপর বহু আনন্দ বেদনার মাঝেও দুজনে মিলে অনেক সুখের সময় একসাথে পার করি। জানি আমার জন্য অনেক কষ্ট পেতে হয় তোমাকে, চলে যাওয়ার পরেও আমাকে ভুলে যাওনি, ফিরে আসতে বলো বারবার।
বিরক্তিকর এক ভালো মনের মানুষ তুমি। ক্ষমতা থাকলে শেষ পর্যন্ত আমাকে কখনোই যেতে দিতে না। আসলে তুমি কখনোই আমাকে ছেড়ে দাওনি। ঠিক করেছি এখন থেকে মারা যাওয়ার আগে পর্যন্ত প্রতিদিন তোমাকে ধন্যবাদ বলবো। যদিও আমার জন্য যা করেছো সেই কৃতজ্ঞ জানানোর তুলনায় এটা কিছুই না, তবু তোমার কাছে কতখানি ঋণী তার একটুখানি জানিয়ে যেতে পারলেও শান্তি পাবো। লেখাটা ক্রমেই খাপছাড়া হয়ে যাচ্ছে। তুমি কি এভাবেই খাপছাড়া লেখো? বানান ভুল হলে রাগ করো না কেমন? যাই হোক, একটা অনুরোধ আছে। যেহেতু আমাদের চমৎকার সব স্মৃতি রয়েছে, আমি চাই না সেই সব স্মৃতি বেদনায় পরিণত হোক। আমি চাই শুধু হাসি আর আনন্দগুলোই মনে থাকুক। হাসপাতালে থাকার সময়ের মতো করে যদি সব সময় মন খারাপ করে বসে থাকো, তাহলে জেনে রেখো এটা একদম আশা করি না। আমি চাই তুমি হাসো। তোমার মুখের হাসি আমি ভালোবাসি। তোমার আশেপাশে অনেককে পাবে যারা তোমাকে সাহস জোগাবে, সেটা মনে রেখো। তাদের কাছে যেও। একটা মাত্র বিশেষ মানুষ আছে যাকে সবার চেয়ে বেশি বিশ্বাস করি, ভালোবাসি। আমার জন্য তাকে একটা কাজের অনুরোধ করে যাব। আর একটা কথা, মরিসাকি বুক শপকে আমার ভালোবাসা জানাবে। এখানে আমাদের যুগল জীবনের চিহ্ন পড়ে আছে। সবটাকে তুমি কত ভালোবাসো সেটা জানি, তবে জেনে রেখো একে আমিও অসম্ভব ভালোবাসি। যদি পারতাম তোমাকে এখানে আরও একটু বেশি সময় থাকতে বলতাম, কারণ যতক্ষণ তুমি শপে থাকো তোমার মাঝে যেন দীপ্তির আভা ছড়িয়ে থাকে। যাই হোক, এসব আমার একান্ত মনের ইচ্ছে। তবে কথা হলো, সব কিছুর পরেও তুমি আর মরিসাকি বুক শপ একসাথে সামনে এগিয়ে যেও। সবটাকে দেখে রেখো প্লিজ। এটা যেমন আমাদের দুজনের স্মৃতির আধার, তেমনি আরও অনেকের। মোমোকো, মরিসাকি। কাজটা কি ঠিক করে গেছে সে? ওর মনে এত কিছু থাকলে অন্তত আমাকে বলে গেলেও পারত। সে কি আগেই বুঝতে পেরেছে যে মামা এই সব বন্ধ করে দেবে, নাকি এক ধরনের নিশ্চয়তা দেওয়ার জন্য এই লেখা? কিছুই বুঝে উঠতে পারি না। শুধু জানি এই নোট মামা আর মরিসাকি বুকশপের প্রতি ভালোবাসায় পূর্ণ। তার জীবনের সব ভাবনা, প্রত্যাশা আর অনুভব ঘিরে আছে এই বুকশপ। আমাকে বিশ্বাস আর ভালোবাসার মানুষ হিসেবে বলে গেছে। আসলেই ঝামেলা পাকাতে ওস্তাদ। খাতাটা ফিরিয়ে নিতে নিতে তেতো হাসি দিয়ে বলে মামা, তোকে কি কাজ দিয়ে গেছে তাকাকো? সেসব কি খুব ঝামেলার? সেটা আর এখন কোনো বিষয় নয় মামা। এই কথা শুনে বিস্ময়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে সে। হেসে বলে, কি? মোমোকো মামি বলে গেছে সে চায় তুমি পুরোপুরি শোকের মধ্য দিয়ে তারপর নতুন করে বাঁচো। না তাকাকো, আমি... মামার জবাব না শুনেই এক নাগারে বলে যায়, আসলে তোমার জন্য তেমন কিছুই করার নেই। তোমার সাথে বসে কাদা ছাড়া আর কিছুই করতে পারবো না। তাহলে তোমাকে আর একা একা কষ্ট পেতে হবে না। হাতের হিসাবের খাতার দিকে অনেক সময় ধরে নিবিড়ভাবে তাকিয়ে থাকে মামা, যেন ওটাকে রুখতে চায় সে। কড়া চোখে তাকিয়ে থাকে আরও কিছুক্ষণ। ঠোঁট দুটো অল্প কেঁপে ওঠে, তারপরই ভেতর থেকে পাশবিক চিৎকার ঠেলে বেরিয়ে আসে জোরে। এতটা জোরে মনে হয় যেন এই অর্থহীন শব্দ দিয়ে বুকের সব বাতাস সে বের করে দিতে চায়। এগিয়ে গিয়ে ওর শুকিয়ে যাওয়া পিঠে হাত বুলিয়ে দিতে থাকি। নিজেরও চোখে জল ভরে ওঠে। যতবার হাসপাতালে দেখতে গেছি প্রত্যেকবার আরিগাতো বলেছে। বিরক্ত লাগে বলে ওকে মানা করি, তবু কথা শোনে না। শেষ দিন পর্যন্ত বলতেই থাকে। এবার দুজনেই হাউমাউ করে কাঁদতে থাকি। লাগাম ছাড়া বিলাপ করি, টুকরে কাঁদি। মামা এমনভাবে মুখ ঢেকে নুয়ে পড়ে যেন মনে হয় এখানে এভাবেই সব শেষ হয়ে যাবে। ক্রমাগত মেঝেতে ঝরে পড়া নিজের অশ্রু অগ্রাহ্য করে তার পিঠে হাত বুলিয়ে দিতে থাকি। গভীর রাত অবধি আমাদের কান্নার শব্দ বুকশপের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। ঘরের ভেতরে ঘুরতে ঘুরতে বাতাসে কাঁপন ধরায় আমাদের কণ্ঠস্বর। মনে হয় যেন বুকশপটাও মোমোকো মামির মৃত্যুর বিলাপে অংশ নিয়েছে। শোকের পরিমাণও যেন কোনো অংশে কম নয়। যতটা সময় দরকার ততক্ষণ কাঁদতে থাকি আমরা। যতই কাঁদি আমাদের চোখের জল যেন শুকায় না। এই বিলাপ বুকশপে প্রতিধ্বনিত হবে চিরদিন। ধীরে ধীরে রাত্রির গভীরতা আমাদের গ্রাস করে নেয়। আমি, মামা, গোটা মরিসাকি বুকশপ।
পরদিন ওয়াদার কাছে জানতে পারি মরিসাকি বুকশপ নাকি আবার খোলা হয়েছে। দারুণ একটা খবর আছে। ফোনে তার গলা ভীষণ উত্তেজিত শোনায়। আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ করে জিম বোঝাতে গিয়েছিলাম, দেখি সত্যি সত্যি মরিসাকি বুকশপের আলো জ্বলছে। প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে সে। আসলেই? আমি তখনও কাজে, অফিসের হলওয়েতে দাঁড়িয়ে ছোট্ট করে স্বস্তির নিঃশ্বাস ফেলি। কী ব্যাপার, শুনে খুশি হওনি মনে হচ্ছে, নাকি আগেই মামা কিংবা সাবুর কাছে খবরটা শুনেছ? না, শুধু জানতাম খুব শিগগিরই সব ঠিকঠাক হয়ে যাবে। থ্যাংক ইউ মাই প্রিন্স। গত রাতের পরেই মামা পুরোপুরি বদলে যায়, আর আজ সকালেই বুকশপটা খুলে ফেলে। মানুষটা সবসময় এইরকম। আর এদিকে আমি কান্না ভেজা ফোলা চোখ নিয়ে অপ্রস্তুত অবস্থায় অফিসে যাই। ওহ, তাই নাকি? যাই হোক, খুবই ভালো খবর। মনে হচ্ছে যেন আমার নিজেরই কোনো খুশির খবর। আমি তো ভীষণ উত্তেজিত। তারপর কি হয় জানো? যাওয়ার পরই তোমার মামা চা খেতে দেয় আমাকে। শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য ধন্যবাদও জানায়। তাই নাকি? সত্যি? বুকশপ নিয়ে উপন্যাস লিখছি সেটাও বলি। শেষ হলে পড়তে দিতে বলে। তারপর বলে কি, খারাপ হলে কিন্তু ছিঁড়ে ফেলে দেব। থামো থামো, একটু বেশি বেশি মনে হচ্ছে। অবাক হয়ে বলি, না আমি খুশি, দারুণ খুশি। যাই হোক না কেন, এটা ভালো খবর তাকাকো। তা তো বটেই। ওই রাতের ঘটনা এখনও স্বপ্নের মতো মনে হয়। কিভাবে হঠাৎ অ্যাকাউন্ট বুকটা আমার চোখে পড়ে, আর কিভাবে ঠিক তখনই মামা ওখানে হাজির হয়। হয়তো এই সবই মোমোকো মামির কাজ। মামাকে ওভাবে শোকে কাতর হয়ে থাকতে দেখে হয়তো তার চিন্তা হচ্ছিল। এই ভাবনাগুলো বারবার মনের ভেতর আসতে থাকলে একসময় ঠিক করি এসব নিয়ে আর ভাববো না। কারণ যতই চিন্তা করি না কেন, কিছুই জানতে পারবো না। যাই ঘটে থাকুক না কেন, আমরা দুজন যদি সামনে এগিয়ে যেতে পারি সেটাই যথেষ্ট। তোমার কি মনে হয় আজকে অফিস শেষ করে ওখানে যাব একবার? অবশ্যই, অবশ্য ততক্ষণে তোমার মামা চলে যাবে। হ্যাঁ, তারপরও। তাহলে স্যাভর কেমন হয়? নিশ্চয়ই বেশ। এরই মাঝে সন্ধ্যা নেমেছে। প্রায় পূর্ণচন্দ্রের রূপালী আলোয় দীপ্তিময় হয়ে ওঠে জানালার ওপাশের কালো আকাশ। আজ আমার ছুটি, অতএব সেই চিরপরিচিত পথটা ধরে হাঁটতে থাকি। একটুখানি রোদ থাকলেও ফেব্রুয়ারির ঠান্ডা বিকেল। হালকা নীল আকাশে কিছু বিবর্ণ মেঘের আনাগোনা দেখে মনে হয় যেন জল রঙে আঁকা কোনো ছবি। মোমোকো মামির দেওয়া সেই হাত মোজাতে বেশ উষ্ণতা পাই। জিমবোচর বই পাড়া দিয়ে হেঁটে যাওয়ার সময় আজ আবারও বাতাসে সেই প্রশান্তি অনুভব করি। এখানকার পথচারীরাও যেন আয়েসে হেলে দুলে চলে। সারি সারি নিচু বিল্ডিংয়ের রাস্তায় নেমে পাশের আরেক রাস্তায় ঢুকি। আর তারপর যথারীতি কেউ হেরে গলায় আমার নাম ধরে ডাকতে থাকে, তাকাকো। লজ্জায় পড়ে হাঁটার গতি বাড়িয়ে দিই। দ্রুত সেই কণ্ঠস্বরের মালিকের কাছে পৌঁছে তাকে থামাই। তোমাকে না বলেছি এভাবে রাস্তার মধ্যে আমাকে নাম ধরে ডাকবে না? কি হয়েছে তাতে? বলেছি না এটা ভীষণ লজ্জার ব্যাপার। যতবারই বলি না কেন, আমার মামা এমন কাণ্ড ঘটাবেই। তারপরও তার এই গলার স্বর আমার কাছে একটা ভরসার নাম। এটা আমার নিজের একটা জায়গা। আমাকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত সব সময়। তেমনটাই অনুভব হয় এখানে এসে। কেমন আছিস তুই? মুখে চওড়া হাসি নিয়ে জিজ্ঞাসা করে মামা। ভালো আছি। বেশ ঠান্ডা লেগেছে তাই না? আয়, গরম গরম চা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। মামা ফিরে আসার দিন থেকে মরিসাকি বুকশপ তার আগের নিয়মেই খোলা থাকে। কেনা বেচা চলে প্রায় প্রতিদিন, সকাল থেকে রাত্রি পর্যন্ত, একেবারে আগের মতো। প্রথম দিকে মামা কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, কি করব আমি, প্রায় মাসখানেক বন্ধ ছিল, একটা পয়সা আয় রোজগার নেই। তার এই ঘ্যান ঘ্যান সত্ত্বেও নতুন করে খোলার সাথে সাথেই শপের চারপাশে বেশ একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। সেই খবর পেয়ে প্রায় রোজই রেগুলার কাস্টমাররা আসতে থাকে একের পর এক। তাদের মধ্যে অন্যতম সাবু, যার ফলে মামার অন্যতম কাজ হয়ে দাঁড়ায় সবার কাছে মাথা নুয়ে কিছুদিন সব বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করা। অবশ্যই তারা খুশি হয় তাদের মধ্যে একজন রাগী কাস্টমার নেই। এত এত কাস্টমারদের উষ্ণ শুভেচ্ছা পেয়ে মামাও ভীষণ খুশি। তার চেহারা দেখে মনে হয় ওর জন্য ভাবনার আর কোনো কারণ নেই। এটা ঠিক যে সে কখনোই মামির মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারবে না। এর থেকে পুরোপুরি বের হওয়া সম্ভব নয়। তবুও মামা ভবিষ্যতের কথা ভাবে, দুঃখকে সঙ্গী করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমার জীবনেও বেশ কিছু পরিবর্তন আসন্ন। ওয়াদা আর আমি খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছি।
এর মধ্যেই পরস্পরের বাবা মায়ের সাথে পরিচিত হয়েছে, আর এখন একটা নতুন বাসার সন্ধানে আছি। আসলে আজকে বুকশপে আসার একটা কারণ হলো এই খবরটা দেয়া। এত কিছুর পরেও ওয়াদা এখনও মামার অনুরাগের পাত্র হতে পারেনি বলেই মনে হয়, কারণ আমি আস্তে আস্তে ওর নামটা উচ্চারণ করতেই হঠাৎ একটা দীর্ঘ গুরুগম্ভীর বক্তৃতা শুরু করে দেয় মামা। আচ্ছা, ইলেকট্রনিক ডিকশনারির উত্থান আর প্রকাশনা শিল্পের এই মন্দার মাঝে পুরনো বইয়ের ব্যবসার ভবিষ্যৎ কি? হায় খোদা, এই মানুষটা এখন এসব বকে বকে আমার মাথাটা খেয়ে ফেলবে। এখন এখানে মুমুকু মামি থাকলে কি বলতো আমি 100 ভাগ নিশ্চিত। মনে হয় যেন মামি এখানেই আমাদের সাথে বসে চা খাচ্ছে। ঠিক আছে, আমার মামা মানুষটা তো এরকমই, তাই না? হঠাৎ মুমুকু মামির বসে থাকা সেদিকটা তাকিয়ে একটা বাঁকা হাসি দিতেই মামার মুখ হা হয়ে যায়। কি? কিচ্ছু না, মিথ্যা বলে হাসি। আচ্ছা, তোমার মনে আছে আমরা একবার দুজন মিলে সামার ফেস্টিভ্যালে যাই? সেই সামার ফেস্টিভ্যাল? হ্যাঁ, ছোটোবেলায় দুজন মিলে যাই না? ও হ্যাঁ, মনে পড়েছে। শুধু মিউজিক শুনতে পেয়েই তুই যাওয়ার বায়না করেছিস। একদম ঠিক। তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরি। ঠিক বলেছিস, তাই হবে। ইস, কি দুঃখের রাত ছিল। মনে করে হাসে একটু। এখন হঠাৎ করে তোর সেই কথা মনে হলো কেন? হাসপাতালে একদিন মামির গল্প শুনতে ইচ্ছে হয়, তখন এই গল্পটা তাকে বলি। সত্যি? তার মনে হয় যদি আমাদের সাথে থাকতে পারতো। আহা, ওই দিনটার কথা খুব মনে পড়ে। তোমারও? হ্যাঁ। দুজনে একই সাথে চায়ের কাপে চুমুক দিই। সেই মুহূর্তে মুমুকু মামির চেহারার অভিব্যক্তি চোখে ভেসে ওঠে। মামাও হয়তো মনে মনে একই কথা ভাবে। তার মুখেও একটা ম্লান হাসির রেখা দেখা যায়। আমরা দুজন নীরবে একই মানুষের কথা ভাবতে থাকি। এমন সময় অল্প শব্দে দরজাটা খোলে। ওদিকে ফিরে তাকিয়ে অজান্তেই আমার মুখ থেকে বেশ জোরেই শব্দটা বের হয়ে আসে। খোলা দরজায় উদয় হয় আমাদের সেই রহস্যময় রেগুলার কাস্টমার, দি ওল্ড ম্যান উইথ দ্য পেপার ব্যাগ। অনেকদিন পর আজ আবার তাকে দেখা যায়। যথারীতি বুড়োর হাতে বই ভর্তি পেপার ব্যাগ। চেহারাতেও কোনো পরিবর্তন নেই। আমি ওর দিকে এমনভাবে তাকাই, মনে হয় যেন চোখ দিয়েই গিলে খাবে। কারণ তার গায়ে সেই প্রাচীন জীর্ণ সোয়েটারটি আর নেই। এটাও প্রায় একই ধরনের ছাই রঙের, কিন্তু বেশ চকচকে। সেই সাথে সুতো দিয়ে একটা বড় হরিণের মাথা আঁকানো। তার উপর সেটা একেবারে নতুন, কোনো ফুটোফাটা নেই। তার চেয়েও অবাক হওয়ার ব্যাপার হলো, বিভিন্ন শেলফ থেকে বই খুঁজে খুঁজে এক জায়গায় করার সময় বুড়ো লোকটা মামার সাথে কথা বলতে শুরু করে। কি ব্যাপার, সব কিছু আবার গোছানো হয়েছে দেখছি। এই মানুষটা এর আগে কখনো একবারের জন্যও মুখ খোলেনি। এমনকি মামাও বেশ অবাক মনে হয়। অনেক ধন্যবাদ, আসলে মাঝে কিছুদিন বন্ধ ছিল। মাথার পেছনটা চুলকাতে চুলকাতে দুঃখ প্রকাশ করে বলে। আমি তো ভেবেছি বন্ধ হয়ে গেছে। অস্থিরভাবে পায়চারি করতে করতে বলে বুড়ো। মামাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে বইগুলো তুলে নেয়। সেগুলো পেপার ব্যাগে ভরে দ্রুত সব থেকে বেরিয়ে যায়। যেন বুড়োটার আকর্ষণেই আমি আর মামাও সব থেকে বের হয়ে আসি তার পেছন পেছন। পাশাপাশি দাঁড়িয়ে তাকে এলোমেলো পায়ে হেঁটে চলে যেতে দেখি। অপ্রত্যাশিত কাস্টমারের দেখা পেয়ে আনন্দ আত্মহারা হয়ে আমি, আগের চেয়ে স্বাস্থ্য একটু ভালো মনে হলো, তাই না? বুড়োটা দূরে যেতে যেতেই ক্রমেই চোখের আড়াল হয়ে যায়। বাইরে বেশ ঠান্ডা বাতাস, আর ছোট্ট রাস্তায় এখনও শেষ বিকেলের আলো। হ্যাঁ, বেশ ভালো। বুকশপ যখন বন্ধ ছিল তখনও নিশ্চয়ই এসে ফিরে গেছে। ইস, ভাবতেই খারাপ লাগে। যাই হোক, সোয়েটারটা তো নতুন, তাই না? হ্যাঁ, একেবারে নতুন। চকচকেও, তাই না? হ্যাঁ, একদম। তোমার কি মনে হয় আগেরটা আর গায়ে দেওয়ার মতো ছিল না বলে একেবারে নতুন একটা কিনে? তা কাকো, সরি, জানি কি বলবে, ছোক ছোক করবি না, তাই তো? একদম ঠিক। জোরে মাথা ঝাঁকায় মামা। নিজেকেই উপদেশ দিচ্ছে এমনভাবে এক মনে বলে যায়, এটা একটা বুকশপ, আমাদের কাজ বই বিক্রি করা। তবু ওর চেহারাটা হাসি খুশি দেখায়, একটুখানি গর্ব। আমার পছন্দের এক লেখক তার কোনো এক বইয়ের শেষে এরকম কিছু কথা লিখেছে। মানুষ সব কিছুই ভুলে যায়, ভুলে গিয়েই তারা বেঁচে থাকে। তবু আমাদের ভাবনায় কিছু রয়ে যায়, যেভাবে বালিতে রয়ে যায় ঢেউয়ের চিহ্ন। মনের গভীরে এই কথাগুলো সত্যি বলে ধরে নেই, তাতে আশা জাগে। নতুন মেঘেদের পেছনে ফেলে দূর আকাশে একটা প্লেন উড়ে যায়। এই মামা,
প্লেনের পেছনের মেঘগুলোকে দেখো। আঙুল তুলে দেখালে মামাও মাথা তুলে ওদিকে তাকায়। ফ্যাকাশে নীল আকাশ জুড়ে সেই মেঘগুলো একটা সাদা রেখার মতো ক্রমেই দীর্ঘ হতে থাকে। টোকিওর এই পুরনো বইয়ের দোকান পাড়াতেই আমাদের এই ছোট্ট বুকশপ, কত যে ছোট ছোট গল্পে ভরা। আর এই চার দেয়ালের মাঝে আঁকড়ে ধরে আছে কত যে মানুষের ভাবনা, ভরসা আর অনুভব।